নমস্কার বন্ধুরা, আজকে একটা বিতর্কিত বিষয় আলোচনা করব। কাউকে কোনোভাবে আঘাত দেবার জন্যে নয়। যে বিষয় নিয়ে কোনো পক্ষই আলোচনা করে না, না সরকার, না বিরোধীরা, না আমজনতা, না বুদ্ধিজীবীরা। বিষয়টা খুব স্পর্শকাতর। যদিও বিষয় আলোচনা করা হয় তাহলে মানুষ কি ভাববে, হয়তো আমাকে সমাজে একটা শ্রেণী ঘৃণার চোখে দেখবে, তাই এই বিষয়টা আলোচনা করা হয় না। আচ্ছা, বিষয়টা আলোচনা করার আগে একটা প্রশ্নের উত্তর আপনারা দেবেন তো, যদি প্রয়োজন মনে হয়। আচ্ছা, আপনার বাড়িতে বাচ্চার খুব অসুখ, বা আপনার হঠাৎ হার্টের বাইপাস সার্জারি দরকার। আজ আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? 50-55 পাওয়া নম্বরে যে ডাক্তার পড়ার সুযোগ পেয়েছে সেই ডাক্তারের কাছে যাবেন, না 90-95 নম্বর পেয়ে যে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সেই ডাক্তারের কাছে যাবেন? আপনি কার কাছে যাবেন? স্বভাবতই আপনি যেই হন, আপনার সমাজে জাতের পরিচয় যাই হোক, আপনি চাইবেন একজন জ্ঞানীগুণী দক্ষ ডাক্তারের কাছে যেতে। তার কারণ শিশুটার জীবন আপনার কাছে খুবই মূল্যবান, আর আপনার জীবন তো মূল্যবানই। তাহলে এবার আমরা মূল বিষয় ফিরে আসি। বিষয়টা হচ্ছে, আমাদের দেশে উচ্চশিক্ষা বনাম যে কোটা বা রিজার্ভেশন ব্যবস্থাটা, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। খুব গভীরে যাব না। আমরা দেখেছি পড়শি দেশ বাংলাদেশে এই কোটার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্ররা একটা স্থায়ী সরকারকে উৎখাত করে দিয়েছে। সেই প্রধানমন্ত্রী বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আপনারা সবাই জানেন আমি বাংলাদেশের ঘটনা বলছি। তা আমাদের দেশে এরকম আন্দোলন হয় না। আমরা ধর্ম নিয়ে এখন খুব ব্যস্ত আছি, আর গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, নারদা সারদা, এসব নানা বিষয় আমরা এত ব্যস্ত, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি না যে শিক্ষার মানটা উন্নত হওয়া উচিত। পৃথিবীর 100টা বিশ্ববিদ্যালয়ের ভিতর আমাদের একটিও বিশ্ববিদ্যালয় নেই, এসব নিয়ে আমাদের অত ভাবার সময় নেই। ওই স্কুলে মিড ডে মিলের খিচুড়ির ভোগটা হচ্ছে কি না সেটা আমাদের বেশি জানার দরকার। লেখাপড়া হচ্ছে কি না ওটা পরে দেখলে হবে। এখন বিষয় হচ্ছে, একজন ছাত্র 98% নম্বর পেয়েও আইআইটিতে সুযোগ পায় না, আর একজন মাত্র 55% নম্বর পেয়ে সরকারি কোটাতে যে ভর্তি হয়ে যায়। এ কি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা নাকি অন্যায়? এটা শিক্ষার মানকে আরও নিচের দিকে নামিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের দেশে কেন 100টা বিশ্ববিদ্যালয়ের ভিতর একটাও বিশ্ববিদ্যালয় নেই? তার প্রধান কারণ হচ্ছে, এই মানটা নির্ণয় করা হয় মূলত কত গবেষণামূলক, সৃজনমূলক গবেষণা কত বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এক একটা। তা আমাদের যে ছাত্ররা চাকরি পায় না, তাই বিএ এমএ পড়ছে, তারপরে পিএইচডি করছে, কোনো রকমে আগের লেখা কিছু জিনিস দেখে লিখে একটা পিএইচডি পাচ্ছে। তাতে না হয় সে সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়ে ওঠে, না কোথাও অন্য কোনো চাকরি পাওয়ার যোগ্য হয়ে ওঠে। শিক্ষার মান ক্রমাগত নেমে যাচ্ছে। সবাই 98, 95, 100 পাচ্ছে, কিন্তু শিক্ষার মান কোথায় যাচ্ছে? ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র নিটের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সিট সংখ্যা সীমিত, জাতিভিত্তিক। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস
এই শ্রেণীগুলিকে নির্দিষ্ট শতাংশে কোটা দেওয়া হয়। এই কোটা শুধু কলেজে উচ্চশিক্ষায় নয়, এই কোটা ব্যবস্থা চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি কোটার ভিতর না হই, আমার থেকে অযোগ্য ব্যক্তি আমার থেকে উপরে পদোন্নতি পেয়ে সে আমার বস হয়ে যাবে, আমাকে সেটা নীরবে সহ্য করতে হবে। এই হচ্ছে আমাদের কোটা ব্যবস্থা। এই কোটা ব্যবস্থা কিন্তু হয়েছিল 1950 সালে যখন সংবিধান হয়। সেই সংবিধানের বিশেষ ধারাতে বলা হয়েছিল এটা 10 বছরের জন্য থাকবে। সেটা ঠিক ছিল যে একেবারে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের 10 বছরের জন্যে সুযোগটা দেওয়া হলো। এই 10 বছরে তারা অনেকটা এগিয়ে যাবে। তারপরে এই 10 বছর থেকে প্রতিবার 10 বছর শেষ হওয়ার আগেই আবার সংবিধান অ্যামেন্ডমেন্ট করে, ওই ধারাটা অ্যামেন্ডমেন্ট করে এটাকে আরও 10 বছরের জন্য করা হয়। এই করে করে আজ 79 বছর স্বাধীনতাতেও এটা চালু আছে। এখন একজন এসসি এসটি কোটায় চাকরি পাওয়া আইএএস অফিসারের সন্তানও আজও সে এসসি এসটি কোটাতে 45 নম্বর পেয়ে ডাক্তারি পড়বে অথবা আইআইটিতে চান্স পাবে। এই ব্যবস্থাটা আজও রয়েছে। কিন্তু আমরা বলেছিলাম কি যে 10 বছর কি 20 বছর এই ব্যবস্থা থাকুক, তারপরে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদের জন্যে শিক্ষার প্রাথমিক স্তর পর্যন্ত, স্কুল পর্যন্ত কোটার ব্যবস্থা তার জারি থাকুক। কিন্তু চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোটার ব্যবস্থাটা বিলোপ হোক। সুপ্রিম কোর্টও বলেছে সম্প্রতি তার একটা অবজারভেশনে বেশ কিছুদিন আগে যে এই ব্যবস্থাটা রিভিউ করা দরকার। এটা নতুনভাবে সেকেন্ড থট দেওয়া দরকার যে এটা কি এখনও রেখে দেওয়া দরকার, প্রতি 10 বছর অন্তর এটাকে এক্সটেন্ড করে যেতে হবে, বছরের পর বছর, শতকের পর শতক চলবে, শুধু জাতির নাম করে বজ্জাতিই চলবে। একজন মেধাবী ছাত্র ভালো র্যাঙ্ক পেয়েও সাধারণ শ্রেণীর কারণে সুযোগ পায় না আইআইটি বা নিটে অর্থাৎ ডাক্তারি পড়াতে। এই ব্যবস্থায় প্রকৃত মেধার কোনো মূল্য দেওয়া হচ্ছে না। 2023 সালের আইআইটিতে জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল 86 নম্বর। কথাটা বুঝতে পারলেন? আইআইটিতে জেনারেল ক্যাটাগরি পরীক্ষায় যে মেইন বা যে অ্যাডভান্সের 86 নম্বর ছিল কাট অফ জেনারেল ক্যাটাগরির। সেখানে এসসি ক্যাটাগরিতে কাট অফ ছিল 31 নম্বর। নিটেও ঠিক এই, যেটাতে ডাক্তারি পড়ার সুযোগ পায়। মেধা মূল্যহীন হয়ে যাচ্ছে। অনেকের মতে সংরক্ষণ দরকার, কারণ গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখনও বহুদিক থেকে পিছিয়ে আছে। তাদের কাছে ভালো শিক্ষা বা কোচিংয়ের সুযোগই থাকে না। সংরক্ষণ তাদের সমান সুযোগ দেবে। তাহলে সমাধান কি? আচ্ছা, যারা একেবারে যাদের পরিবারে কেউ উচ্চশিক্ষা পায়নি, সেই সমস্ত এসসি এসটি ওবিসি যাদের পরিবারের বংশলতিকায় কেউ কোনোদিন উচ্চশিক্ষা পায়নি, ভালো সরকারি চাকরি পায়নি, তাদের জন্য নয় এখনও কোটা রেখে দেওয়া হোক। কিন্তু আইএএস অফিসারের ছেলে সেও এখনও কোটায় সুযোগ পাবে। একজন ডাক্তার এসসি এসটি কোটার ডাক্তার, তার ছেলেও এখনও এসসি এসটির সুযোগ পাবে, সেটা অন্তত বন্ধ হোক। তাহলে আংশিকভাবে থাকুক, যে গ্রামাঞ্চলে যে সমস্ত আদিবাসী এবং পিছিয়ে পড়া মানুষ রয়েছে, যাদের পরিবারে কোনো উচ্চশিক্ষা কোনোদিন পায়নি, সরকারি চাকরি পায়নি, তাদের ছেলেমেয়েরা এখনও নয় কোটায় সুযোগ পাক।
আর কি করা যেতে পারে? সংরক্ষণ পুরোপুরি বাতিল না করে বরং অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ চালু রাখা যেতে পারে। দুর্বল শ্রেণীর জন্য প্রিপারেশন সাপোর্ট দেওয়া যেতে পারে। স্কুল স্তরে উন্নয়ন করা যেতে পারে। কোচিংয়ের জন্যে ভর্তির স্কলারশিপ দেওয়া যেতে পারে। এই ব্যবস্থাগুলো চালু হলে মেধা ও সমতা দুটোই রক্ষা পাবে। আমরা কেমন ভারত চাই? একটা জাতি যেখানে মেধাবী ছাত্রের স্বপ্ন বেঁচে থাকবে, একটি ব্যবস্থা যেখানে পিছিয়ে পড়া শ্রেণীকেও সাহায্য করা হবে, কিন্তু মেধাকে কখনো বঞ্চিত করা হবে না। আপনার মতামত দিন, সংরক্ষণ কি জাতিভিত্তিক না অর্থভিত্তিক হওয়া উচিত? নিচে কমেন্ট করুন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমি যে কথা বলি, আমি বিশ্বাস করি অন্তর থেকে, আনন্দই হচ্ছে আল্লাহ, আনন্দই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর বা আল্লাহ বলে কোনো আলাদা অস্তিত্ব কারণ নেই।